Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from Suvarneshwar. After meeting 2022, calling my rank 594 on the school of Studies. আমরা চ্যাপ্টার নাম্বার 13 দ্যাট ইজ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন অর্থাৎ জীব বৈচিত্র্য এবং কিভাবে সেগুলিকে সংরক্ষণ করা হয় সেই মাধ্যমগুলি সম্বন্ধে জানবো এই চ্যাপ্টারে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারের দুটোই ভাগই রয়েছে এরকমই। ওকে, একটাই হচ্ছে আমরা প্রথমে জানবো জীব বৈচিত্র্যগুলি সম্পর্কে, দেন আমরা দেখবো তাকে সেগুলিকে কিভাবে সংরক্ষণ করা হয় সেই মাধ্যমে। আসছি প্রথম কথা, জীব বৈচিত্র্য জানার আগে কিছু বেসিক জিনিস, যেমন যদি আজকে এই পৃথিবীতে কেউ যদি বাইরে থেকে আসে, একটা এলিয়েন এলো বাইরে থেকে, সে যদি এই পৃথিবীটাকে ভিজিট করে, সে কি দেখতে পাবে? তার কাছে সেখানে আসলে দেখবে যে হ্যাঁ, একই পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে। হয়তো কিছু প্রাণী উঠছে, কিছু প্রাণী জলের মধ্যে রয়েছে, কিছু প্রাণী স্থলের মধ্যে, কারো হয়তো কেউ ৪ পায়ে চলছে, কেউ ২ পায়ে, তাই তো? বিভিন্ন আকারের, ক্ষুদ্রাতি ক্ষুদ্র রয়েছে, আবার বৃহৎ থেকে বৃহৎ অনেক দানব আকারের রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যগুলি, সেটা দেখলে যে কেউ চমকিত হয়ে যাবে, তাই তো? এবার এটা তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবে না যে ২০,০০০ প্রজাতির পিঁপড়ে বর্তমানে পৃথিবীতে। আমরা কতগুলো দেখতে পাই? আমরা লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, ২-৩টে পিঁপড়ে দেখেছি। কিন্তু টোটাল যে পিঁপড়ের প্রজাতি দেখতে পাওয়া যায়, পিঁপড়ের প্রজাতি রয়েছে ২০,০০০ ধরনের। পোকা, যেগুলো বিটল বলি, সেই পোকা কত রকম প্রজাতি রয়েছে? প্রায় ৩ লক্ষ। এবং মাছেরও প্রজাতি কতগুলি রয়েছে? টোটাল ২৮,০০০ প্রজাতি। এবং অর্কিডের মতো যে গাছগুলি রয়েছে, সেই অর্কিড গাছের কতগুলি প্রজাতি রয়েছে? তার প্রায় ২০,০০০ প্রজাতি। এবার এই যে যারা বাস্তুবিদ রয়েছে, অর্থাৎ যারা এই বাস্তুতন্ত্র নিয়ে বিভিন্ন রকম গবেষণাগুলি করে থাকেন, এবং তার সঙ্গে যারা বিবর্তন নিয়ে তারা বিষয় করছেন, ইভলিউশনারি বায়োলজিস্ট আমরা যাদেরকে বলি, তারা এই যে বিশাল বৈচিত্র্য, এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যে এত রকমের প্রজাতি কেন রয়েছে। আমরা জেনে, তোমরা ইভলিউশন চ্যাপ্টারে পড়েছো যে কিভাবে প্রথমে ইনঅর্গানিক কিছু বা অজৈব কিছু বস্তু থেকে প্রথমে জৈব কিছু বস্তু তৈরি হয়েছিল, সেখান থেকে সেলুলার ফর্ম অফ লাইফ, তারপর সেখান থেকে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স লাইফ ফর্ম এসছে, তাই তো? তো আজ এই পৃথিবীতে যদি দেখি, আজ এই পৃথিবীতে একের বেশি অনেক রকমের প্রজাতি বর্তমান। কিন্তু এত রকম প্রজাতি কিভাবে এলো? কিভাবে একটা প্রজাতি থেকে এত রকম প্রজাতি হলো? এই যে আমি বলছি ২০,০০০ প্রকৃতির পিঁপড়ে রয়েছে, বা ৩ লাখ প্রজাতির বিটেল, পোকা, এই সমস্ত প্রজাতিগুলো, এগুলো কেন আসছে, এবং এই যে জীব বৈচিত্র্যগুলো কিভাবে জীবমণ্ডলের মধ্যে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এদের ইম্পর্টেন্স কি, এবং এরা আসছে কোথেকে, এই দুটো কোয়েশ্চেন যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আর একটা কোয়েশ্চেন হচ্ছে, যদি এদের মধ্যে জীব বৈচিত্র্য যদি কমে যায়, তাহলে কি প্রভাব পড়বে, তাই না? জীব প্রজাতি যদি সাপোজ যদি কোনোভাবে পৃথিবী থেকে, জীব এত রকম যে জীব রয়েছে সেই জীবের প্রজাতি কমে যায়, সাপোজ ২০,০০০ পিঁপড়ে রয়েছে, তার মধ্যে যদি ২,০০০ পিঁপড়ে কমে গেল, আগে ১৮,০০০ পিঁপড়ে থাকলে কোনো ক্ষতি হবে? এই জিনিসগুলো আমাদের। চলো প্রথমে বুঝে নিই, হোয়াট ইজ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের ডেফিনেশনটা কি, এবং সেটা কিভাবে ব্যাখ্যা করা আছে সেই জিনিসগুলো আছে। বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য, বা যেটাকে আমরা হেটেরোজেনেসিটি বা বিভিন্নতা বলি, এই বিভিন্নতা বা বৈচিত্র্য বলতে কি বোঝো? দেখো, এই বৈচিত্র্য শুধুমাত্র স্পিসিস লেভেলে নয়। আমি যে বললাম ২০,০০০ প্রকৃতির প্রজাতি রয়েছে, তার মানে এরকম নয় যে শুধুমাত্র প্রজাতিগত ভাবে বৈচিত্র্য দেখা যায়। বৈচিত্র্য বিভিন্ন লেভেলে হয় বা বিভিন্ন স্তরে দেখা যায়। যেমন ম্যাক্রোমলিকুলার লেভেল থেকে শুরু করো, ঠিক আছে? যে কোষের মধ্যে বৃহৎ জৈব অণুগুলি রয়েছে, ম্যাক্রোমলিকুল গুলি, সেগুলি থেকে শুরু করে সেল, আর সেল থেকে বায়োম অব্দি। আমরা লেয়ার পড়েছি, ইকোলজিক্যাল কিছু লেয়ার আছে, সেই লেয়ার গুলি যেমন আমি লেয়ার ব্যাখ্যা করছি। ম্যাক্রোমলিকিউলস, সেগুলি থেকে তৈরি হয় সেল, সেলগুলি মিলে তৈরি করে টিস্যু, টিস্যুগুলি মিলে অঙ্গ, অঙ্গ থেকে তৈরি হয় অঙ্গ মাধ্যম, সেটা অর্গান সিস্টেম, এবং অঙ্গতন্ত্রগুলো মিলে কি তৈরি করে? সেগুলো মিলে তৈরি করে একটা অর্গানিজম। আর এই অর্গানিজম গুলো হচ্ছে পপুলেশনের অন্তর্ভুক্ত, তারা কমিউনিটির অন্তর্ভুক্ত, তাই তো? তারা তারপরে একটা ইকোসিস্টেম, ইকোসিস্টেম গুলি বায়োস্ফিয়ার, এবং বায়োস্ফিয়ার বায়োম বলতে পারো। তো এই যে বায়োম গুলি বলছি, বায়োম যার মধ্যে সমস্ত রকমের ইকোসিস্টেম গুলো, তাই তো?
জলজের ইকোসিস্টেম যত রয়েছে, স্থলজ ইকোসিস্টেম সবগুলো অন্তর্ভুক্ত হয়। তো প্রত্যেকটা স্তরে যদি দেখি, প্রত্যেকটা স্তরেই ভেরিয়েশন, আর প্রত্যেকটা স্তরেই কি রয়েছে, বৈচিত্র্য বা বিভিন্নতা রয়েছে। এবং এই বৈচিত্র্যটা বা এই যে বায়োডাইভার্সিটি টার্মটা প্রথম কে ব্যাখ্যা করেছিলেন? একজন বিখ্যাত সোশিওবায়োলজিস্ট, নাম হচ্ছে এডওয়ার্ড উইলসন। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এই টার্মটা কে দিয়েছিলেন, তোমরা বলতে পারো টার্মটা কে দিয়েছিলেন, রাইট? তো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে, আমি যে কথাটা বললাম এই জীব বৈচিত্র্য, তো জীব বৈচিত্র্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি? যেমন প্রথম বিষয়টা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। প্রথম হচ্ছে জিনগত বৈচিত্র্য, দেন হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য, তারপর হচ্ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বোঝা গেল? তো টোটাল তিনটি স্তরে আমরা প্রধানত ব্যাখ্যা করতে চলেছি, সেগুলো হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। চলো প্রথমে আমরা জিনগত বৈচিত্র্য সম্বন্ধে জানার চেষ্টা করি। জিনগত বৈচিত্র্য কি? একটা একক প্রজাতি জিনগত স্তরে তার যে বন্টন বা বিন্যাস রয়েছে, ঠিক আছে? তো জিনগত লেভেলে দেখো, যে কোনো প্রজাতির, আমি যদি মানুষে তুলে নিলাম বা যে কোনো পিঁপড়ে হোক বা পোকা হোক, সেই হোক, আর যদি একটা জিনগত স্তরে গিয়ে আমি যদি তার বন্টন বা বিন্যাস গুলোকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাবে সেখানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তুমি একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারো, হিমালয় অঞ্চলে, হিমালয় পর্বতমালাতে একটি বিশেষ ধরনের ঔষধি গাছ, নাম হচ্ছে রাওয়েলফিয়া ভূমিচরিয়া। একে আমরা চলিত ভাষায় বলে থাকি সর্পগন্ধা, অনেকেই শুনেছে হয়তো। সর্পগন্ধা একটা বিশেষ ঔষধি, জানতাম অনেকভাবে ঔষধি হিসেবে ব্যবহার করে থাকি এই গাছটিকে। এই সর্পগন্ধা গাছের বিভিন্ন ধরনের জিনগত বৈচিত্র্য দেখা যায়। কিসের ভিত্তিতে? না, এদের মধ্যে একটি বিশেষ ধরনের রাসায়নিক যৌগ পাওয়া যায় যার নাম হচ্ছে রেজারপাইন। এই রেজারপাইন কি তার ঘনত্বের ভিত্তিতে বা তার উপস্থিতি, কার্যকারিতা, তাই তো, তার অ্যাক্টিভ কনসেন্ট্রেশন, তার আরো বিভিন্ন রেঞ্জে এগুলো পার্থক্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে? এবার পৃথিবীর, সরি, শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে যে দেখি, শুধুমাত্র ভারতবর্ষে প্রায় 50,000 ধরনের রাইস, মানে চালের কতগুলি প্রজাতি পাওয়া যায়? প্রায় 50,000। আর 1,000 ধরনের আম, তোমরা শুনেছ হয়তো। 50,000 ধরনের টোটাল চালের প্রজাতি দেখতে পাওয়া যায়, কত রকম? 50,000। আর 1,000 ধরনের দেখতে পাওয়া যায় আমের প্রজাতি শুধুমাত্র। তোমরা শুনেছ হয়তো ফজলি আম, হয়তো, তারপর হচ্ছে উম, লম্বা আম, বিভিন্ন ধরনের আম, দেশি আমের রয়েছে অনেক রকম, তাই তো। তো আমের অনেক প্রজাতি রয়েছে, প্রায় 1,000 ধরনের প্রজাতি রয়েছে। স্পিসিস প্রজাতি, স্পিসিস বা প্রজাতিগত বৈচিত্র্য যদি দেখতে যাই, তো তুমি পৃথিবীতে যদি দেখো, শুধুমাত্র যদি ভারতবর্ষের কথাই বলি, পৃথিবী ছাড়া এটা আছে, ভারতবর্ষের যে ওয়েস্টার্ন ঘাট অঞ্চলটা রয়েছে, পশ্চিম ঘাটটা রয়েছে, ঠিক আছে? পশ্চিম ঘাটের মধ্যে অ্যামফিবিয়াস সংখ্যা বা উভচর প্রাণীর প্রজাতি গত বৈচিত্র্য ইস্টার্ন ঘাট বা পূর্ব ঘাটের থেকে বেশি। ঠিক আছে? এই জন্য তোমার হয়তো শুনেছো পশ্চিম ঘাটটাকে আমরা হটস্পটও বলে থাকি, তাই তো, বিভিন্ন প্রজাতির। Okay. এবার নেক্সট আসছি ইকোলজিক্যাল ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝো? বাস্তুতান্ত্রিক লেভেলে মেইনলি যদি দেখি ভারতবর্ষ, ঠিক আছে? ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের মরুভূমি রয়েছে, কিছু রয়েছে রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য, কিছু ম্যানগ্রোভ গাছের, তাই তো, ম্যানগ্রোভ বা যেগুলো বলে লবণাম্ব উদ্ভিদ, কোরাল রিফস বা প্রবাল প্রাচীর, ওয়েটল্যান্ড জলাভূমি, অনেক এস্টুয়ারি বা অনেক মোহনা রয়েছে, এবং তার সঙ্গে আলপাইন মেডাউস অর্থাৎ অতি উচ্চ স্থানের তৃণভূমিও দেখতে পাওয়া যায়। উচ্চ যে, যেমন আলপাইন মেডাউস হ্যাজ আ গ্রেটার বায়োডাইভার্সিটি দ্যান আ স্কোবিয়ান কান্ট্রি লাইক নরওয়ে। ঠিক আছে? ভারতের মতো দেশে, ভারতের মতো যে দেশগুলি রয়েছে, সেই দেশগুলি, যে স্ক্যান্ডিভিয়ান দেশগুলি, যেমন নরওয়ের মতো দেশ রয়েছে, তাদের তুলনায় অনেক বেশি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখায়। দেখো, এটা জলাভূমি রয়েছে, মোহনা রয়েছে, বৃষ্টি অরণ্য রয়েছে, মরুভূমি রয়েছে, লবণাম্ব উদ্ভিদ রয়েছে, প্রবাল প্রাচীরের বিভিন্ন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তো লক্ষ লক্ষ বছর ধরে
এই বৈচিত্র্যগুলো এরকম হয়নি যে প্রথম দিন ছিল, 1 বছর পরে বৈচিত্র্য চলে এসে, বিভিন্ন ধরনের প্রজাতি চলে এসে, বা এত রকম বাস্তুতন্ত্রের বৈচিত্র্য এসে। নয়, বিবর্তনের প্রায় হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তনের প্রভাবে এই বৈচিত্র্যগুলি এসছে। কিন্তু বর্তমানে যে হারে প্রজাতি বিলুপ্ত বা বিপন্ন হচ্ছে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আগামী 2 শতাব্দীর মধ্যে, বা 2 শতাব্দীর থেকেও কম, less than 2 সেঞ্চুরি, 200 বছরেরও কম সময়ের মধ্যেই, যে বর্তমান অবস্থিত যত রকম প্রজাতি রয়েছে, এই 8 রকম প্রজাতির নাম বললাম, সব প্রজাতিকে আমরা হারিয়ে ফেলতে পারি। তাই আন্তর্জাতিক স্তরে বা ইন্টারন্যাশনাল লেভেলে যদি দেখতে যাও, তখন এই জীববৈচিত্র্য শুধুমাত্র এর গুরুত্বই নয়, একে সংরক্ষণ করাও খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে একটা বর্তমান যুগের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে নিয়ে মানুষের সবার কনসার্ন হওয়া উচিত, সবার সতর্ক হওয়া উচিত, তাই তো? দেখো, এবং এটা সবাইকে বেশি থেকে বেশি লোকের জানা উচিত, যাতে এই জীববৈচিত্র্যের যে সংকটপূর্ণ অবস্থাটা রয়েছে, আমরা যেন সবাই উপলব্ধি করতে পারি, এবং কিভাবে সেটাকে নিরাময় করা যাবে, আর কিভাবে সেটাকে সংরক্ষণ করা যাবে। জীববৈচিত্র্য আছে, জীববৈচিত্র্য দেখে শুধু মুগ্ধ হলেই হবে না, ঠিক আছে? সেটাকে কিভাবে সংরক্ষণ করা যাবে, এই যে রেইন ফরেস্ট গুলো ধীরে ধীরে কাটা পড়ছে, কিভাবে তাদের সংরক্ষণ করবে, এই জিনিসগুলি, ঠিক আছে? বায়োডাইভার্সিটি তাহলে 3টি স্তরে পড়লাম প্রধানত: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার আসি, পৃথিবীতে টোটাল কত সংখ্যক প্রজাতি রয়েছে, এবং এর মধ্যে কত সংখ্যক প্রজাতি ভারতবর্ষের মধ্যে পাওয়া যায়। কারণ আমি বললাম ভারতবর্ষ খুবই বাস্তুতন্ত্রে বৈচিত্র্যপূর্ণ একটি দেশ, তাই তো? নরওয়ের মতো, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মতো নয়, যেখানে অনেক কম বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, তাই তো? তো সেই হিসেবেই একটি বর্তমান যুগের যে রেকর্ড গুলি, বা বর্তমান যুগের যে রেকর্ড গুলি রয়েছে, তাতে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা অনুযায়ী এখনো পর্যন্ত আবিষ্কৃত এবং নামাঙ্কিত যে দ্বীপগুলি রয়েছে, যেগুলি ডিসকভার্ড হয়েছে এবং তাদের নাম দেওয়া হয়েছে, এরকম অনেক স্পিসিস রয়েছে, এবং অনেক এমন প্রজাতি রয়েছে যেগুলোকে আমরা নথিভুক্ত করতে পারিনি, আবার অনেক রয়েছে আমরা করতে পেরেছি। তাই পৃথিবীতে মোট কত সংখ্যক প্রজাতি রয়েছে সেটা কেউই বলতে পারবে না, টোটাল কত মানে স্পিসিস রয়েছে এটা কেউই বলতে পারবে, নট পসিবল। কিন্তু কতগুলি আমরা আবিষ্কার করে, কতগুলি আমরা নামকরণ করতে পেরেছি, এটি আমরা বলতে পারি। তো যেমন IUCN অনুযায়ী, বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অনেক সময় IUCN এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় ডিরেক্টলি, এই টার্ম গুলো দেখতে পাবে তোমরা: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ পরিবেশ এবং পরিবেশের সম্পদগুলি সংরক্ষণের জন্য যে আন্তর্জাতিক সংস্থাটি রয়েছে IUCN বলে, সে IUCN 2004 সালে মানে গঠিত হয়েছিল। যে IUCN এর মতে, তাদের মতে টোটাল কত সংখ্যক উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, তারা বলেছিলেন যে এখনো অব্দি আমরা যতগুলি ডিসক্রাইব করতে পেরেছি, বা যতগুলি আমরা বর্ণনা করতে পেরেছি, তার সংখ্যা হচ্ছে 1.5 মিলিয়নের থেকে বেশি, অর্থাৎ প্রায় 15 লক্ষের থেকেও বেশি। ওকে, কিন্তু আমাদের এই আইডিয়া নেই যে এখনো কতগুলি আবিষ্কার করা এবং কতগুলিকে বর্ণনা করা বাকি। অনেকে হয়তো বিভিন্ন ভাবে পরীক্ষামূলক ভাবে একটা অনুমান করেন, অনেকে অনুমান করেছে হ্যাঁ এত সংখ্যক হতে পারে। যেমন বিভিন্ন ট্যাক্সোনমিক গ্রুপদের কাছে, বা অনেক এরকম শ্রেণীবিন্যাসগত গোষ্ঠী রয়েছে, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যা তাদের মধ্যে যত রকম প্রজাতি রয়েছে, সেই প্রজাতিগুলি সবগুলোই আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। আবার অনেক রয়েছে, কিছু কিছু নির্দিষ্ট অঞ্চল রয়েছে, বা কিছু কিছু ট্যাক্সোনমিক গোষ্ঠী রয়েছে, যেগুলির প্রায় বেশিরভাগ প্রজাতিকে আমরা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি। এবং এই যে ইনভেন্টরির কাজগুলি, বা এই যে নাম নথিভুক্তকরণ এবং বর্ণনাকরণের কাজটি, এটি বেশি সম্পন্ন হয়েছে টেম্পারেট এরিয়াগুলিতে, বা নাতিশীতোষ্ণ অঞ্চলে, উম, কাদের তুলনায়, কেন্দ্রীয় অঞ্চলের তুলনায়, ক্রান্তীয় অঞ্চলগুলির তুলনায়। কেন বলছি এরকমটি? দেখো, কারণ ক্রান্তীয় অঞ্চল যে রয়েছে, ইকুয়েটরের আশেপাশে যেগুলি থাকে, সেগুলিকে ক্রান্তীয় বা ট্রপিক্যাল এরিয়া বলে, ঠিক আছে? তো ট্রপিক্যাল এরিয়া গুলির যে জীবের বৈচিত্র্য, পাশে যে নাতিশীতোষ্ণ বা টেম্পারেট এরিয়াটি রয়েছে, টেম্পারেট এরিয়াতে কম জীব বৈচিত্র্য থাকার কারণে এখানের মধ্যে টোটাল যত রকম জীব রয়েছে, প্রায় সবগুলিকে আমরা এখনো অব্দি বর্ণনা করতে সক্ষম হয়েছি। কিন্তু টেম্পারেট এরিয়ার মধ্যে যতগুলি রয়েছে, সবগুলিকে আমরা এখনো ব্যাখ্যা করতে সক্ষম হইনি, অনেক এখনো ব্যাখ্যা করতে বাকি রয়েছে। ওকে, তো এই জিনিসটাকে মাথায় রেখে, যে ক্রান্তীয় অঞ্চলের বেশিরভাগ জীবকে আমরা এখন অব্দি
আবিষ্কার করতে সক্ষম হয়নি বা এখন অব্দি বর্ণনা করতে সক্ষম হয়নি, তার ভিত্তিতে অনেকে একটা স্ট্যাটিস্টিক্যাল কম্পারিজন বা তুলনামূলক অনুপাতগুলিকে মনে রেখে অন্য শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের সাথে এদেরকে ঠিকভাবে বিবেচনা করার পর বা একটা আনুমানিক তারা অনুপাত, তুলনামূলক একটা অনুপাত বের করার চেষ্টা করেছেন, যে তাদের অনুযায়ী পৃথিবীতে মোট প্রজাতির যে সামগ্রিক বা গ্রস এস্টিমেট, যেটা অনেক আনুমানিক ভাবে অনেকে মোটামুটি ভাবে বলা যেতে পারে যে আনুমানিক 20 থেকে 50 মিলিয়ন, মিলিয়ন মানে 10 লক্ষ, তাই তো? 20 থেকে 50 মিলিয়ন জীব পৃথিবীতে রয়েছে। কিন্তু আরেকটু অধিকতর সংরক্ষণাত্মক এবং বিজ্ঞান ভিত্তিক ভাবে যদি দেখি, বিজ্ঞান ভিত্তিক ভাবে এটাকে ধারণার ভিত্তিতে রবার্ট মে যে যুক্তিসম্মত হিসাব দিয়েছিলেন, তার অনুযায়ী টোটাল পৃথিবীর মধ্যে যত রকম জীব রয়েছে তার সংখ্যা হচ্ছে 7 মিলিয়ন। এবং এটা অনেক বেশি লাইক বিজ্ঞান ভিত্তিক এবং অনেক বেশি সংরক্ষণাত্মক। এটা আমরা স্ট্যাটিস্টিক্যাল কম্পারিজন বা তুলনামূলক যে অনুপাতিক যে তুলনামূলক করছি, তুলনাগুলো টেম্পারেট এরিয়া, ট্রপিক্যাল এরিয়ার মধ্যে কতগুলো আবিষ্কার হয়েছে, কতগুলো আবিষ্কার হয়নি তার ভিত্তিতে। তো সেই ভিত্তিতে টোটাল 20 থেকে 50 মিলিয়ন তারা গেস করছেন। তবে রবার্ট মের মতে এটা হচ্ছে। তো এবার তো দেখি যে আহ, পৃথিবীতে যে যে বৈচিত্র্যগুলি রয়েছে তাদের মধ্যে কতগুলি এখনো অব্দি বর্তমান, যেগুলো এখনো অব্দি আবিষ্কার হয়নি, যেগুলো আবিষ্কারের জন্য অ্যাভেলেবল রয়েছে। তো প্রায় 70% যতগুলি এখনো অব্দি বর্ণনা করা সক্ষম হয়েছে সেগুলো হচ্ছে প্রাণী বা অ্যানিমালস। আর প্লান্টস, উদ্ভিদ কত সংখ্যক রয়েছে? উদ্ভিদের মধ্যে অ্যালগি, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, জিমনোস্পার্ম, সবচেয়ে এগুলি মাত্র 22%। আর অ্যানিমালের মধ্যে যদি দেখি, প্রাণীদের মধ্যে আবার টোটাল জীবের মধ্যে 70% হচ্ছে অ্যানিমাল। আর 70%, এই টোটাল অ্যানিমালের মধ্যে কত পার্সেন্ট আবার এর মধ্যে 70% হচ্ছে ইনসেক্ট। তার মানে হচ্ছে পৃথিবীতে বর্তমান বা 10টি প্রাণীর মধ্যে 7টি প্রাণী হচ্ছে, সরি, 10টি জীবের মধ্যে 7টি জীব হচ্ছে প্রাণী। আর 7টি জীবের মধ্যে মানে এর 70% হচ্ছে শুধুমাত্র পতঙ্গ বা ইনসেক্ট। এই যে ফাঙ্গি বা ছত্রাকের যে কতগুলি প্রজাতি রয়েছে, ছত্রাকের প্রজাতির সংখ্যা প্রায় পৃথিবীতে উপস্থিত যতগুলি মাছ রয়েছে, যতগুলি উভচর রয়েছে, যতগুলি সরীসৃপ রয়েছে বা যতগুলি স্তন্যপায়ী রয়েছে, তাদের তুলনায় অনেক বেশি সংখ্যক। তাহলে বুঝতে পারছো, মানে মোটমাট করে একটু বিশ্ব জীব বৈচিত্র্যের যে রূপটা, যেখানে মেরুদণ্ডী প্রাণীগুলি এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদ বিষয়ে আনুপাতিক একটা প্রজাতির সংখ্যা দেখানো হয়েছে। বুঝতে পারছো? তাহলে টোটাল যদি এইটা এতগুলি যদি অমেরুদণ্ডী প্রাণী হয়, তার মধ্যে দেখো 70% প্রায় নিয়ে রেখেছে ইনসেক্ট। আর পতঙ্গ ছাড়া, তাছাড়া পতঙ্গের সঙ্গে রয়েছে মোলাস্ক, ক্রুস্টেশিয়ান গুলি, মোলাস্ক বা কম্বোজ প্রাণীতে বলতে পারো। ক্রুস্টেশিয়া মানে এগুলো আর্থ্রোপোডা কিছু ক্রাস্টেশিয়া একটা বিশেষ শ্রেণী, এবং অন্যান্য প্রাণী গোষ্ঠীগুলি। ভার্টিব্রেট বা মেরুদণ্ডীর মধ্যে গুলো যদি দেখি, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মাছের সংখ্যা প্রায় 50%-এর কাছাকাছি। তারপরে আছে ফিশের পরে হচ্ছে বার্ডের পরে অ্যামফিবিয়ান্স, সরি, বার্ডের পরে রেপটাইল। এখানে আনুপাতিক দেখতে পাচ্ছ, অনুপাতিক গেস করা আছে, আনুপাতিক দেখো, বার্ডস, রেপটাইলস, অ্যামফিবিয়ান্স এন্ড দেন এফবি রাম। ঠিক আছে, দেন প্লান্টস, উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে দেখি, উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে ছত্রাকের সংখ্যা বেশি, তারপরে আসে গুপ্তবিধি বা অ্যাঞ্জিওস্পার্ম গুলি, এবং তারপরে মস, তার থেকে পরে রয়েছে অ্যালগি, মস, ফার্ন, এবং সবার শেষে লাইকেন। ঠিক আছে, এখানে করতে পারবে ফাঙ্গাস, দেন অ্যাঞ্জিওস্পার্ম, দেন অ্যালগি বা ছত্রাক, তারপরে মস, তারপরে ফার্ন, সবার শেষে লাইকেন। ঠিক আছে? তো বেসিক্যালি তোমাদের হয় এদের এই ছকগুলো তুলে দেওয়া হবে, এই ডায়াগ্রাম গুলো তুলে দিয়ে একটা যে কোনো মিসিং করে দিয়ে বলা হবে যে এটি কি শনাক্ত করো। তারপর আমি যদি এরকম দিয়ে দিই, এখানে একটা বক্স দিয়েছিলাম, বলে এটা কি, এটা ফাংশন শিখলাম, সেটা এরকম করে পুরো দিয়েছে। বা আনুপাতিক ভাবে জিজ্ঞেস করা হতে পারে যে এদেরকে বিশেষ অ্যারেঞ্জে সার্চ করো, যেখানে ফাঙ্গাস দেওয়া হলো, অ্যালগি দেওয়া থাকলো, লাইকেন দেওয়া থাকলো, আর হচ্ছে মস দেওয়া থাকলো। করতে পারবে অ্যারেঞ্জ এদেরকে। ওকে, এবার এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা করা দরকার হয়ে পড়ে। তো হচ্ছে এই যে আমি এতগুলি আনুপাতিক অনুপাত দেখাচ্ছি, তারপর জীব বৈচিত্র্য দেখাচ্ছি, কোথাও কিন্তু আমি কোনো প্রোক্যারিওটের নাম নেই বা প্রোক্যারিওট জীবদের নাম একবার নেওয়া হয়নি। কেন? এমনটি কেন? কারণ
প্রোক্যারিওটিক জীব বা যে আণুবীক্ষণিক জীবগুলো, প্রোক্যারিওটিক জীব রয়েছে, এরা বেশি জায়গায় হচ্ছে আণুবীক্ষণিক। এবং বৈজ্ঞানিকরা এখনো অব্দি এটা সম্বন্ধে শিওর নন যে টোটাল কত সংখ্যক প্রোক্যারিওটিক জীব বর্তমান থাকতে পারে। কারণ না আমরা তাদেরকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি, না তাদের সম্বন্ধে সম্পূর্ণরূপে বর্ণনা করা সক্ষম হয়েছে। তুমি এখনই এক মুঠো তোমার মুঠের এক মুঠ, তাই তো, এক মুষ্টি যদি বন্ধ করে নাও তাহলে সেই এক মুঠোর মধ্যেই প্রায় কত লক্ষ লক্ষ অণুজীব রয়েছে, তাই তো। এবং তার না জানি কত রকম প্রজাতি প্রত্যেক সময় সময় বিবর্তন হচ্ছে, কারণ তাদের লাইফ সাইকেল শর্ট, তাই তো। এদের মধ্যে বিবর্তনের সংখ্যা অনেক বেশি। তাই জীব বৈচিত্র্যের মধ্যে আমরা এই সমস্ত জিনিসগুলি, অর্থাৎ আদি কোষীয় বা যে প্রোক্যারিওটিক জীবগুলো রয়েছে এদের কোনো কোনো তথ্য নেই। কারণ কত রকমের প্রজাতির প্রোক্যারিওটিক জীব রয়েছে আমরা সেটা জানি না এখনো। এক্ষেত্রে প্রধান যে সমস্যাটা সেটা হলো কনভেনশনাল ট্যাক্সোনমি মেথডস আর নট সুইটেবল ফর আইডেন্টিফাইং ম্যাটেরিয়াল। যে গতানুগতিক শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলি চলছে সেগুলো অণুজীবের প্রজাতি শনাক্তকরণের জন্য উপযোগী নয়। এবং বহু অণুজীব প্রজাতি রয়েছে যেগুলি পরীক্ষাগারে পুষ্টি মাধ্যমে বৃদ্ধি ঘটানো সম্ভব নয়, তাই তো। এরকম অনেক জীব রয়েছে যেগুলিকে আমরা কালচার মিডিয়ামের মধ্যে বা পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করাতে পারি না। আবার আমাদের কাছে এত রকম মাধ্যমও নেই যে আমরা সব ধরনের অণুজীবকে শনাক্ত করতে পারি। তো যদি আমরা এদের বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক এবং তার সঙ্গে সঙ্গে আণবিক মানদণ্ডগুলি গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে এদের প্রজাতি বৈচিত্র্য বা সংখ্যা লক্ষের থেকেও বেশি, তাই তো, লক্ষাধিক। তো দেখা যাবে একটা স্পেসিসের, একটা বিশেষ ধরনের অণুজীবের এত রকম প্রজাতি রয়েছে টোটাল ইউক্যারিওটদের সমন্বয়ে, তাই তো। অনেক বেশি সংখ্যক প্রজাতি সম্ভব। ঠিক আছে? এবার এটা এইখান থেকে গেস করতে পারো যে আমাদের ভারতবর্ষ কতটা বেশি বৈচিত্র্যপূর্ণ। যে ভারতবর্ষ টোটাল পৃথিবীর, তাই তো, পৃথিবীর যে ভূপৃষ্ঠ রয়েছে তার প্রায় 2.4%, 2.4% ল্যান্ড, ও 2.4% ভূপৃষ্ঠ দখল করে রয়েছে। কিন্তু বায়োডাইভার্সিটি কত সংখ্যক? বায়োডাইভার্সিটি হচ্ছে 8.1%, 8.1%। এটা খুবই বেশি চিত্তাকর্ষক, তাই তো, তাই নাকি? দেখো, আহ এই জন্য আমাদের ভারতবর্ষ পৃথিবীর যে টোটাল 12টি মেগা ডাইভার্সিটি কান্ট্রি রয়েছে, তাই তো। পৃথিবীর যে 12টি মেগা ডাইভার্সিটি দেশ রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে ভারতবর্ষ। প্রায় 45,000, তাই তো, 45,000, 45,000 এত ধরনের প্রজাতি রয়েছে শুধুমাত্র উদ্ভিদের। এবং তার প্রায় দুগুণ অর্থাৎ প্রায় 90,000 থেকে 1 লাখ অব্দি রয়েছে। এখন অব্দি কতগুলি ডিসকভার করা বাকি রয়েছে? তো সেই হিসেবে যদি দেখি, এখন অব্দি 22% আমরা ডিসকভার, 22% টোটাল স্পিসিস ডিসকভার হয়েছে। তো তাহলে এখন অব্দি তার প্রায় 68% বাকি, সরি 68 না 78% এখনো বাকি রয়েছে। তো এটা 3 গুণের থেকেও বেশি, তাই নাকি? 3 গুণের থেকে বেশি আবিষ্কার বাকি। তাহলে কত সংখ্যক প্ল্যান্ট এখন আমাদের আবিষ্কার করা বাকি? তো অনেকে বলে যে অনেকে 1 লক্ষ এখনো উদ্ভিদের প্রজাতি এবং প্রায় 3 লক্ষ অ্যানিমাল বা প্রাণীর প্রজাতি আবিষ্কার করা এখন অব্দি বাকি রয়েছে, তাই তো, এখন অব্দি বাকি আছে। তা আমরা কি কখনোই এই বায়োলজিক্যাল ওয়েলথ সম্বন্ধে বা ভারতবর্ষের যে জীব বৈচিত্র্য সংখ্যা এই অনুপাতটা কি কখনো আমরা অনুমান করতে সক্ষম হব? তো যদি আমাদের কাছে বর্তমান যত রকম ব্যাপক পরিমাণ যে মানব সম্পদ বা ম্যান পাওয়ার রয়েছে, ঠিক আছে, এবং তাদের কাজগুলি সম্পূর্ণ করার জন্য যদি সমস্ত রকম প্রয়োজনীয় সময়কালে যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কাছে এত বেশি সংখ্যক পরিমাণে না ট্যাক্স, মানে মানব সম্পদ রয়েছে, মানে এত সংখ্যক লোকও আমাদের, এত সংখ্যক মানব ম্যান পাওয়ার নেই আমাদের কাছে। আবার তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট গুলি রয়েছে সেগুলো সম্পন্ন করার ক্ষমতা আমাদের কাছে নেই। ঠিক আছে? তো এই সিচুয়েশনটা খুবই লাইক খুব একটা আশাহত অবস্থার সৃষ্টি হয়, কারণ যখন আমরা এটা বুঝতে পারি যে এমন কিছু প্রজাতি, মানে বেশিরভাগ প্রজাতির একটা বিশেষ অংশ রয়েছে বা একটা বড় অংশ রয়েছে যেটা হয়তো আবিষ্কার হওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাবে। যে হারে পৃথিবীতে দূষণ চলছে, তো কিছু প্রজাতি যেগুলিকে হয়তো আমরা কোনোদিন আবিষ্কারই করতে পারবো না, সেই আবিষ্কার করার আগেই হয়তো এরা দেখা যাবে এরা বিলুপ্ত হয়ে গেছে। এটাকে অনেক সময় অনেকে এভাবে তুলনা করেন যে এটা অনেকটা এরকম যে হয়তো আমরা প্রকৃতির যে জীবজ লাইব্রেরি রয়েছে সেই গ্রন্থাগারে গিয়ে আমরা সেখান থেকে একটা বইয়ের যখন শিরোনামের তালিকা প্রস্তুত করছি, হ্যাঁ, বইয়ের যখন আমরা ক্যাটালগটি জাস্ট খুলে দেখছি ততক্ষণে হয়তো দেখা যাবে গ্রন্থাগারে আগুন ধরে গেছে, তাই তো। হয়তো আমরা এখনো একটা বইয়ের ফার্স্ট পেজে পড়ে আছি আর এদিকে পুরো গ্রন্থাগারে
লাইট দিতে আগুন দিবে, এরকম অবস্থা। যে বেশিরভাগ অংশ যেটা এখন অব্দি আমরা ডিসকভারি করতে পারিনি বা আবিষ্কার করতে পারিনি, সেটা অলরেডি বিলুপ্তের মধ্যে, বা কিছু হয়তো বিলুপ্ত হয়েও গেছে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে জীববৈচিত্র্য সম্বন্ধে লাইক কতটুকু আমরা ডিসকভার করতে পেরেছি, এবং এখন অব্দি কতটুকু ডিসকভারি করা বাকি। ঠিক আছে, তো এটা ডিসকাস করি। প্যাটার্নস অফ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যের ধরন। কি ধরনে জীব বৈচিত্র্য, জীবের এত রকম বৈচিত্র্য দেখা যায়, সেই স্পেসিফিক প্যাটার্নটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি। তো দেখো, এরকম নয় যে পৃথিবীর সব জায়গায় একই রকম ভাবে প্রজাতিগত ভেরিয়েশন বা প্রজাতিগত এই আহ, বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, বরং একটা অসমান বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। কিরকম অসমভাবে বন্টিত, কিভাবে অসমভাবে বন্টিত দেখো, সব থেকে বেশি বা সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈচিত্র্য ধরনটা, সেই ধরনটা হচ্ছে অক্ষাংশ নদীমাত্রা বা লঙ্গিটিউডিনাল গ্রেডিয়েন্ট। অক্ষাংশ বোঝো, লঙ্গিটিউডিনাল গুলি নিরক্ষরেখা মাঝখানে দুটি কর্কট ক্রান্তি রেখা, এটির মাঝখানে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, একটু মেরু রেখা। তো টোটাল যদি এভাবে দেখি, তো সেই বেসিসে এই অক্ষাংশের ভিত্তিতে একটা নথিমাত্রা দেখতে পাওয়া যায়। কি অক্ষাংশ নথিমাত্রা দেখা যায়, যে যত আমরা অক্ষাংশ থেকে বা যত আমরা ক্রান্তীয় অঞ্চল থেকে, যতই নিরক্ষীয় অঞ্চল থেকে যতক্ষণ মেরু অঞ্চলের দিকে যাওয়া শুরু করি, স্পিসিস ডাইভার্সিটি বা যে প্রজাতিগত বৈচিত্র্য রয়েছে সেটা ধীরে ধীরে কমতে থাকে। খুব কম সংখ্যক ব্যতিক্রম ছাড়া যে ট্রপিক বা ক্রান্তীয় অঞ্চলটি রয়েছে সেটা হচ্ছে 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথ, এই দুটি অক্ষাংশ বিস্তৃতি, এই বিস্তৃতি অংশটাকে পুরোটাকে আমরা ট্রপিক বলি। তো এইটাকে পুরো ক্রান্তীয় অঞ্চল বলা হয়ে থাকে। ভালো করে দেখাচ্ছি এটাকে, এটাকে বলি ট্রপিক, ক্রান্তীয় অঞ্চল। তো ক্রান্তীয় অঞ্চলের মধ্যে বেশি সংখ্যক পরিমাণে জীবের প্রজাতি রয়েছে নাতিশীতোষ্ণ এবং মেরু অঞ্চলের তুলনায়, নাতিশীতোষ্ণ এবং মেরু অঞ্চলের তুলনায়। ঠিক এইখান থেকেই বিভিন্ন ধরনের দেশগুলির সব বৈচিত্র্য সম্বন্ধে তোমরা গেস করতে পারো। যেমন কলম্বিয়া, যেটি অনেকটা নিরক্ষীয় অঞ্চলেই রয়েছে, ক্রান্তীয় অঞ্চলে উপস্থিত, এরতে উপস্থিত টোটাল পাখির বৈচিত্র্য কত রকম, 1400। অন্যদিকে নিউ ইয়র্ক, যেটা একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের জায়গা, কারণ এটা 41 ডিগ্রি নর্থে রয়েছে। এখানে কলম্বিয়া কোথাও না কোথাও এখানে রয়েছে, কলম্বিয়া কোথাও না কোথাও এখানে রয়েছে। কলম্বিয়াতে দেখো, কলম্বিয়াতে টোটাল রয়েছে 1400 প্রজাতির বার্ডস। আর অন্যদিকে নিউ ইয়র্কে কত রয়েছে, নিউ ইয়র্ক সিটিতে কত রয়েছে, 105 ধরনের প্রজাতি। আর গ্রিনল্যান্ডে চলে যাও, যেটা আরো নর্থের দিকে রয়েছে, একদম মেরু অঞ্চলের কাছাকাছি, এটা 66.5 এরও নর্থ, এর থেকেও নর্থের দিকে। আরো যদি মেরুর দিকে চলে যাও, সেখানে তো আরো কম, সেখানে প্রায় 56 স্পিসিস রয়েছে। ইন্ডিয়া, যেটা কোথাও না কোথাও একটু ক্রান্তীয় অঞ্চলের দিকেই আছে, ইন্ডিয়ার অবস্থানটা ঠিক অনেকটা এরকম পজিশনে রয়েছে, কোথাও না কোথাও এরকম একটা পজিশনে ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে। তো ইন্ডিয়া দেখতে গেলে ইন্ডিয়াও, ইন্ডিয়া দেখতে গেলে ইন্ডিয়াতে পজিশনটা রয়েছে, ইন্ডিয়ার পজিশন অনুযায়ী ইন্ডিয়া অনেকটা ক্রান্তীয় অঞ্চলে থাকেই বলেই ইন্ডিয়াতে পাখির বৈচিত্র্য কত রকম প্রজাতি রয়েছে, 1200 প্রজাতি রয়েছে। ঠিক যেমনটি প্রাণীদের ক্ষেত্রে বললাম, উদ্ভিদদের ক্ষেত্রেও সেম। তুমি একটা ট্রপিক্যাল অঞ্চলের বা যেমন ইকুয়েটারের মতো নিরক্ষীয় অঞ্চলে কোনো একটা দেশে চলে যাও, সেই অঞ্চলে যে যত ধরনের তুমি উদ্ভিদ পাবে, তাই তো, সেটি হয়তো ভাস্কুলার প্ল্যান্ট, বা আমি সাধারণত এখানে কলাযুক্ত বনভূমির কথাই বলি। ভাস্কুলার প্ল্যান্টস বলতে আমরা যাদের মধ্যে ভাস্কুলার রয়েছে, অর্থাৎ এখানে অ্যাঞ্জিওস্পার্ম জিনোস্পার্ম এদের প্ল্যান্টেশন করা হচ্ছে, তাই তো, অ্যালগি শৈবাল টৈবালদের কথা বলা হচ্ছে না। তো প্রধানত এই ভাস্কুলার প্ল্যান্ট গুলি যদি দেখো, এদের সংখ্যা মিড ওয়েস্ট বা ইউএস এর তুলনায়, আমেরিকার তুলনায় এই ট্রপিক্যাল অঞ্চলে বা যে ইকুয়েটারের মতো যে ক্রান্তীয় দেশগুলি আছে সেখানে অনেক বেশি। এরকমই একটা বিশেষ উদাহরণ হচ্ছে, যদি তোমরা কখনো অ্যামাজন রেন ফরেস্ট, তো অ্যামাজনের যে বৃষ্টি অরণ্যটি রয়েছে, সেখানে যদি কেউ গেছে, এটা সাউথ আমেরিকা উপস্থিত। তো সেই সাউথ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্টের মধ্যে আমাজন বৃষ্টি অরণ্য বলা হয়, যেটি পৃথিবীর
সব থেকে বেশি পরিমাণ, সর্বাধিক পরিমাণ জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। পৃথিবীতে সর্বাধিক পরিমাণ জীব বৈচিত্র্য দেখা যায় কোথায়? পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বৃষ্টি অরণ্য, যেখানে প্রায় 40,000-এর তুলনায় বেশি, 40,000-এর থেকেও বেশি প্রজাতির উদ্ভিদ, 3,000-এর থেকেও বেশি প্রজাতির মাছ, 1300 প্রজাতির পাখি, 427 প্রজাতির স্তন্যপায়ী এবং 427 প্রজাতির উভচর প্রাণী এবং 378 সরীসৃপ। দেখো এক্সাক্ট ঠিক নাম্বার গুলো দরকার নেই, বাট এক্সাক্ট একটা আইডিয়া রাখো যে হ্যাঁ, ফিশের সংখ্যা বার্ডস এর তুলনায় 2 গুণের থেকে বেশি, তার 3 গুণের থেকে কম হচ্ছে ম্যামালস এবং অ্যাম্ফিবিয়ান, তাদের সংখ্যা প্রায় সেম। যেটা স্পেসিফিক আইডিয়া রাখো। সব থেকে বেশি পরিমাণে প্লান্টস রয়েছে, প্লান্টস থেকে অনেক কম রয়েছে ফিশ, তারপরে রয়েছে বার্ড, তারপরে হচ্ছে ম্যামালস এবং অ্যাম্ফিবিয়ান্স, তারপরে রেপটাইলস, আর ইনভার্টিব্রেট গুলোতে এর থেকে প্লান্টের থেকেও বেশি। এই যাতে রেশিওটা মনে রাখো, এটা দরকার দেবে অনেক সময়। এবং বৈজ্ঞানিকদের মতে এখনো অব্দি কমপক্ষে আরো 2 মিলিয়ন পতঙ্গ প্রজাতি, যেগুলি এখনো পর্যন্ত আবিষ্কারও করা হয়নি না এদের নামকরণ করা হয়েছে। এরকম কতগুলি রয়েছে? প্রায় 2 মিলিয়ন বা 20 লক্ষ। এবার লাইক হোয়াট স্পেশাল অ্যাবাউট টপিক দ্যাট মাইট হ্যাভ অ্যাকাউন্ট ফর দ্য গার্সে? এই যে বলছি যে ক্রান্তীয় অঞ্চলে এত রকম বৈচিত্র্য রয়েছে, তো কি মনে হয় ক্রান্তীয় অঞ্চলে এত বৈচিত্র্য থাকার কারণ কি? এমনি এমনিতে এত বৈচিত্র্য আসছে না, যে আমরা বলি অক্ষাংশগত বৈচিত্র্যের দিক থেকে ক্রান্তীয় অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে বৈচিত্র্য দেখা যায়, তো কেন এমন বৈচিত্র্য দেখা যায়? এখানে আছে কিছু ফ্যাক্টর, যেমন বিভিন্ন ইকোলজি বা বিভিন্ন জীববিজ্ঞানীরা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে বিবর্তন বাস্তবিক যারা রয়েছেন, তারা এই সমস্ত নিয়ে ব্যাখ্যা পরীক্ষা করছেন। তারা বলেন যে, অর্থাৎ তারা কিছু ধরনের প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবগুলি অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্পেসিয়েশন বা প্রজাতিকরণ, যেটাকে আমরা বলি। তোমরা হয়তো শুনেছো প্রজাতিকরণের সম্বন্ধে। প্রজাতিকরণ, প্রজাতিকরণ হচ্ছে সময়ের কাজ, তো এতে প্রচুর সময় চাই। এবার যেমনটি তুমি যদি দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রাচীনকালে প্রায়শই তুষারপাত ঘটতো, এই তো গ্লেসিয়েশন হতো সেখানে। সেই তুলনায় ক্রান্তীয় অঞ্চল প্রায় লক্ষ লক্ষ বছর ধরে তুলনামূলকভাবে নিরুপদ্রব ছিল, তো কোন রকম এরকম তুষারপাতের উপদ্রব বা এরকম উপদ্রব দেখতে পাওয়া যায়, তো কনস্ট্যান্ট একটা এনভায়রনমেন্ট ছিল অনেক বছর ধরে, যেটা কোনো না কোনো ভাবে স্পেসিয়েশনে বা প্রজাতিকরণে বা প্রজাতি বৈচিত্র্যকরণে সাহায্য করেছে। আর 2 নম্বর পয়েন্ট কি, সেটা হচ্ছে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট, যেটা বা ক্রান্তীয় পরিবেশটি নাতিশীতোষ্ণ পরিবেশের মতো নয়। যেমন ক্রান্তীয় পরিবেশটি কি কম ঋতুভিত্তিক, এরকম অনেক বেশি ঋতু দেখতে পাওয়া যায় না, হয়তো গরম বৃষ্টি এরকম এরকম দেখতে পাবে না, গরম ঠান্ডা হয়তো এরকম 2-3 ঋতু দেখতে পাবো। কিন্তু সেই তুলনায় যদি তুমি একটা নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে যাও, সেখানে সিজনাল ভেরিয়েশন অনেক বেশি, ঋতু অনেক বেশি পরিবর্তন দেখতে পাওয়া যায়। বা যত বেশি পরিবর্তন হয়েছে, ফলে অত বেশি লাভ হয়নি, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে ঋতু কম হওয়ার কারণে একটা তুলনামূলক ভাবে কনস্ট্যান্ট বা স্থিতিশীল পরিবেশ পাওয়া গেছে, যে পরিবেশটি বিভিন্ন ভাবে নিচ স্পেশালাইজেশন বা নিচের বিশেষীকরণ এবং অধিকতর প্রজাতি বৈচিত্র্যকরণে সাহায্য করেছে। এবং লাস্ট পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে আমরা জানি যে সূর্যালোক ডিরেক্টলি পড়ে পারপেন্ডিকুলার, আর নাতিশীত এবারে ট্রপিক্যাল এরিয়াগুলিতে বা নাতিশীতোষ্ণ অঞ্চলগুলিতে একটু বাঁকা ভাবে পড়ে। তো সেই কারণে তুলনামূলকভাবে সূর্যালোকের পরিমাণ কিন্তু ক্রান্তীয় অঞ্চলে বেশি দেন পেরিফেরাল বা নাতিশীতোষ্ণ অঞ্চলগুলির তুলনায়। ঠিক আছে, তো ক্রান্তীয় অঞ্চলে অধিকতর যেহেতু সূর্যালোক রয়েছে, বা সূর্যালোক যেখানে যত বেশি, সূর্যালোক গুলিকে ব্যবহার করে সেখানে তত বেশি প্রোডাক্টিভিটি আসবে, তাই তো সালোক সংশ্লেষের মাধ্যমে বেশি পরিমাণ খাদ্য উৎপন্ন হবে। এবার যার উৎপাদনশীলতা যত বেশি সেই অঞ্চলে, যত বেশি দেখো প্রডিউসার থাকবে, তত বেশি কনজিউমার আসবে, খাদকের সংখ্যাও বাড়বে। খাদকের সংখ্যা বাড়বে, তার সঙ্গে সঙ্গে খাদকের প্রজাতিও, প্রজাতিগত পরিবর্তনও বাড়বে। নেক্সট হচ্ছে একটা দেখলাম লংজিটিউডিনাল ভেরিয়েশন বা অক্ষাংশ পদ্ধতি বৈচিত্র্য। এবার বলো স্পেসিস এরিয়া রিলেশনশিপ, বা যেটাকে আমরা বলি প্রজাতি ক্ষেত্রফলের সঙ্গে কিভাবে এরা রিলেটেড বা এদের কি রিলেশনশিপ আছে, সেখানে দেখো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় প্রজাতি অঞ্চল সম্পর্কটি। দেখো কিভাবে এটাকে রিলেটেড,
এখানে একটা বিশেষ ধরনের একটা বিশেষ কিছু বিজ্ঞানীর নাম সম্বন্ধে জানতে হয়, যাদের বিখ্যাত জার্মান প্রকৃতিবিদ এবং ভূতত্ত্ববিদ আলেকজান্ডার ভন হাম্বল। ঠিক আছে, নামটা ভুলবে না, খুবই গুরুত্বপূর্ণ নাম একটা ইকোলজিস্ট হিসেবে। আলেকজান্ডার ভন হাম্বল, তিনি দেখেন যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে প্রজাতির যে প্রাচুর্য রয়েছে সেটাও বৃদ্ধি পায়, তবে সেটা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। বস্তুতপক্ষে দেখতে গেলে প্রজাতির যে প্রাচুর্য রয়েছে বা ট্যাক্সার যে বিস্তৃতি রয়েছে বা ট্যাক্সার যে বিস্তৃত ভ্যারাইটি গুলো দেখতে পাই, সম্পর্কটা কিরকম? তাদের মতে এই সম্পর্কটা আছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার পরাবৃত্ত। আয়তাকার পরাবৃত্ত কি বলতে কি বোঝাতে পারে? রেক্টাঙ্গুলার প্যারাবোলা হচ্ছে যখন প্যাটার্নটা, প্যারাবোলা বা পরাবৃত্ত বলতে পারে, বৃত্ত তো হচ্ছে যেটা এঁকেছেন এখানে, এটা হচ্ছে পরাবৃত্ত। আর রেক্টাঙ্গুলার হাইপারবোলা হচ্ছে এরকম, এগুলিকে রেক্টাঙ্গুলার হাইপারবোলা হয় এগুলিকে। তো যেখানে হাইপারবোলা মানে এরকম ম্যাচ হবে না। তো সেই রেক্টাঙ্গুলার হাইপারবোলা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই দেখো রেক্টাঙ্গুলার হাইপারবোলিক প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা। তো এখানে একটা রেক্টাঙ্গুলার হাইপারবোলিক বা আয়তাকার আয়তাকার পরাবৃত্ত হতে পারে। এবং এর যদি আমি লগারিদমিক ফর্ম দেখি বা যদি কেউ লগারিদমিক স্কেলে এটাকে নেওয়ার চেষ্টা করে, লগ নিয়ে দুদিকে যদি লগ নিয়ে আমি এস ইস পি এ জেড উভয় পক্ষে লগ নিলে এটি হবে লগ এস হচ্ছে লগ সি, এবং জেড সামনে চলে আসে লগ এ, রাইট? তো লগ নিয়ে যদি ইকুয়েশনটা দেখি তাহলে এই ইকুয়েশনটা অনেকটা ম্যাচ করছে না, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স। তো যদি দুটি ধরনের গ্রাফ বা দু ধরনের আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারি, এক যেখানে আমি এস আর এ নিচ্ছি, তাহলে এস যেহেতু সি এ জেড, তো এটি তো রেক্টাঙ্গুলার হাইপারবোলাই আসবে। তাহলে এই টু দি পাওয়ার জেড রয়েছে, যেখানে জেড এর সংখ্যা একও নয়, আবার জেড এর সংখ্যা এক থেকে শুরু করে কুচবি হতে আমি জানি না কত, তার জন্য এই ভেরিয়েশনটা এরকম আসছে। এবার যেহেতু লগারিদমিক ইকুয়েশনটা অনেকটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা সরলরেখা নিয়ম ফলো করছে, তাহলে সেক্ষেত্রে আমি যদি লগ এস এবং লগ এর মধ্যে একটা গ্রাফ রাখতাম, তাহলে সেই গ্রাফটা কিরকম হতো? সেই গ্রাফটা হচ্ছে straight একটা গ্রাফ। বোঝা গেছে? তাহলে এখানে এস বলতে কি বোঝায়? এখানে এস বলতে প্রজাতিগত প্রাচুর্য বলতে বোঝাচ্ছি। এখানে এ বলতে অঞ্চল বা যে অঞ্চলটিকে সমানে দেখা হচ্ছে সেই অঞ্চলটি। জেড বলতে এখানে সেই স্লোপ বা নির্ভরণ গুণাঙ্ককে বোঝায়। সি বলতে এখানে ওয়াই ইন্টারসেপ্ট যেটি, বা এখানে যেখানে গিয়ে সে ওয়াই কে ইন্টারসেপ্ট করবে সেই অংশটা, ঠিক আছে, ওয়াই বিচ্ছিন্ন রেখা। তো বিভিন্ন ধরনের বাস্তববিদগণ আবিষ্কার করেছিলেন যে ট্যাক্সোনমিক গোষ্ঠীগুলি বা অঞ্চলগুলি যেরকমই হোক না কেন, যে কোনো ধরনের এ হোক বা যে কোনো ধরনের এস হোক, জেড এর ভ্যালু যেটা রয়েছে, জেড কি, জেড হচ্ছে নির্ভরণ গুণাঙ্ক এখানে, তাই তো? তো কোন হারের লাইনটা কিরকম স্লোপ দেখাচ্ছে, ট্যান থিটাই হচ্ছে এখানে জেডটা। কিন্তু বাস্তবে জেড কি রিফ্লেক্ট করে? বাস্তবে তো জেড আমাদের বোঝায় রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তাই তো? বাস্তবে জেড কি? বাস্তবে জেড হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তো যে কোনো অঞ্চলের ক্ষেত্রেই এর ভ্যালু সাধারণত 0.1 থেকে 0.2 এর মধ্যে হয়। যে কোনো ট্যাক্সোনমিক এরিয়া নিয়ে নাও বা যে কোনো অঞ্চল নিয়ে নাও, ঠিক আছে? সেটা হতে পারে ব্রিটেনের মধ্যে উদ্ভিদের, বা ক্যালিফোর্নিয়ার মধ্যে পাখির, বা নিউ ইয়র্ক শহরের মধ্যে কম্বোজের হোক, সবার মধ্যে প্রায় জেড এর সঙ্গে 0.1 থেকে 0.2। কিন্তু এই স্পেসিফিক এরিয়া রিলেশনশিপ যেটা রয়েছে, বা তুমি যেটা বলছো যে প্রজাতি অঞ্চল সম্পর্কিত যে যে সম্পর্কটা রয়েছে, সমগ্র মহাদেশের মতো কোনো একটা বিশেষ অঞ্চলের ক্ষেত্রে, ঠিক আছে? অনেক বড় যদি একটা অঞ্চল নিই, সাপোজ মহাদেশের মতো একটা বৃহৎ অঞ্চল নিলাম, তো খুব বড় বা খুব বৃহৎ অঞ্চলের ক্ষেত্রে এরকম যে স্পেসিস এরিয়া যে রিলেশনশিপ রয়েছে, সেখানে এই স্লোপটা অনেক স্টিপ হয়ে যায়, মানে আরো বেশি খাড়া হয়ে যায়। তো খাড়া হয়ে গেলে জেটের ভ্যালু বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে জেটের ভ্যালু সাধারণত 0.2 থেকে 1.2 হয়ে থাকে। উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো ফলভোজী যেগুলি পাখি রয়েছে, যেগুলিকে আমরা ফ্রুগিভোরাস বার্ড বলি, যারা ফল খায়। ফ্রুগিভোরাস বার্ড হোক বা ম্যামাল হোক ক্রান্তীয় অঞ্চলে, এদের স্লোপের সংখ্যা কত হয়? এদের যে জেটের ভ্যালু সেটা হচ্ছে 1.1, দেখতে পাচ্ছ? 0.6 থেকে 1.2। তাহলে সেক্ষেত্রে স্লোপটা আরো বেশি খারাপ হবে এরকম, ঠিক আছে? আর এই স্লোপটা খাড়া হওয়া বা স্লোপ কমে যায়, এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে এর তাৎপর্য হচ্ছে দেখো, দু ধরনের গ্যাসে আছে, একটা বেশি খারাপ আর একটু কম খারাপ।
ঠিক আছে? একদিকে রয়েছে এস আর একদিকে রয়েছে এ। একদিকে রয়েছে স্পিসিস বা প্রজাতির সংখ্যা, অন্যদিকে রয়েছে যে পরিমাণ অঞ্চলের মধ্যে আমি গণনা করছি সেই অঞ্চলটি। তো সাপোজ এদিকে এস আর এদিকে এ নিলাম। এস, এখানে জেড এর ভ্যালু সাপোজ 0.1, সরি এখানে মনে করো 0.6 এর থেকে বেশি, 0.6 1.2, এটা হবে 0.1 থেকে 0.2। দেখো যদি খাড়া হয় তার মানে হচ্ছে অল্প অঞ্চলের মধ্যে, খুব অল্প পরিমাণ এরিয়ার মধ্যে বেশি পরিমাণ স্পিসিস চেঞ্জ হয়। তাহলে অল্প একটু অঞ্চলের মধ্যে বেশি ধরনের প্রজাতিগত বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো অনেক বড় অঞ্চল নিলাম, তাহলে বৃহৎ অঞ্চলের মধ্যেও কিন্তু স্পেসিফিক ভেরিয়েশন প্রজাতিগত ভেরিয়েশন অত বেশি নেই। জেড এর ভ্যালু যত বেশি হবে বা এই গ্রাফটি যত বেশি খাড়া হবে, তাই তো এই যে রেখাটি রয়েছে, রেখাটি যত বেশি খাড়া হবে তত বেশি প্রজাতিগত পরিবর্তন দেখতে পাওয়া যায়। তাহলে বিশেষ ক্ষেত্রে যখন আমরা কোনো একটা প্রজাতি নিয়ে থাকি, সেটা তখন মহাদেশের কথা হয়, তখন এই মহাদেশের ক্ষেত্রে যেটা হলে বেশি হয়, কারণ সেখানে অল্প পরিমাণ এরিয়া চেঞ্জ হলেই প্রজাতি চেঞ্জ অনেক বেশি। কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল, যেমন কোনো শহর নিয়ে নিলাম, হ্যাঁ, এখানে যে কোনো প্রজাতির ক্ষেত্রে এই যেটা ভালো সাধারণত বিরূপণ বিরূপণ ঠিক আছে, বোঝা গেছে? ইকোসিস্টেমের মধ্যে বা বাস্তুতন্ত্রের মধ্যে জীব বৈচিত্র্যের ভূমিকা কি? এতক্ষণ ধরে যে এই যে জীব বৈচিত্র্যের এত রকম প্রকারের জীব বৈচিত্র্য দেখলাম, জীব বৈচিত্র্য ইন্ডিয়ার মধ্যে কি রকম প্যাটার্ন রয়েছে, পৃথিবীর মধ্যে কত রকম রয়েছে, তারপরে দেখলাম প্রজাতি অঞ্চলের সম্পর্ক, এবং লঙ্গিটিউডিনাল যে ভ্যারিয়েশনটা মেরু অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে বেশি। তো এর প্রভাবে আমাদের ইকোসিস্টেমে বা বাস্তুতন্ত্রের মধ্যে কি ভূমিকা পড়ছে বা কি প্রভাব পড়ছে, এখানে এটা জানা জরুরি যে যে কোনো কমিউনিটিতে, সরি, যে কোনো একটা ফাংশনিং ইকোসিস্টেম, যে কোনো একটা কার্যকরী সম্প্রদায়ের ক্ষেত্রে তার মধ্যে উপস্থিত প্রজাতির সংখ্যা ম্যাটার করে। এবার কিভাবে এটা ম্যাটার করে, যখন একটা বাস্তুতন্ত্রের মধ্যে কতগুলি প্রজাতি রয়েছে সেটা কিভাবে সেই যে বাস্তুতন্ত্রের কার্যকারিতায় ভূমিকা পালন করে। তো বিভিন্ন ইকোলজিস্টরা বা বিভিন্ন জীববিদ্যা যারা এই সমস্ত বিশেষজ্ঞ রয়েছেন, তারা ঠিক সঠিক উত্তরটা কেউই দিতে পারেনি। তো অনেক বহু দশক ধরেই আর এই যে বিশাল বাস্তুবিদরা রয়েছে তারা বিশ্বাস করছেন যে যত বেশি সম্বন্ধ প্রজাতি হবে, তো মনে করো যে অঞ্চলে বেশি প্রজাতি রয়েছে, যে তুলনামূলক ভাবে যে অঞ্চলে কম রয়েছে তার থেকে যে অঞ্চলে বেশি রয়েছে, ঠিক আছে, সেখানে একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যায়, স্থিতিশীলতা পাওয়া যায়। এবার এক্স্যাক্টলি সেখানে স্টেবিলিটি বা আমরা স্থিতিশীলতা বলতে কি বুঝি, তো যখন আমি বায়োলজিক্যাল কমিউনিটির কথা বলি, তো এই যে আমরা বলছি যে স্টেবিলিটি বা স্থিতিশীলতা, ঠিক এখানে স্থিতিশীলতা বলতে কি বোঝাচ্ছি? স্থিতিশীলতা বলতে হচ্ছে যখন এক বছর থেকে অন্য বছর, ইয়ার টু ইয়ার, বছরের পর বছর, যেখানে সেখানে প্রোডাক্টিভিটি বা আলটিমেটলি দেখো আমরা কোনো ইকোসিস্টেমের ফাংশনালিটি কিভাবে ডিফাইন করি, তার মধ্যে বিয়োজন, তাই তো প্রোডাক্টিভিটি, এই সমস্ত জিনিসগুলো পড়েছিলাম না আমরা ইকোসিস্টেম চ্যাপ্টারে। যেরকম যত বেশি উৎপাদনশীলতা হবে, তত বেশি যেমন কার্যকারিতা, তেমনি তখন স্থিতিশীলতা কখন বলবো, কারণ উৎপাদনশীলতা বছর পর বছর চেঞ্জ হচ্ছে না, সেটাও স্থিতিশীল, তখনই বলবো যে হ্যাঁ সেই বিশেষ বাস্তুতন্ত্রটি স্থিতিশীল হয়েছে। তো এর কি করতে হয়, এইটার হচ্ছে এটিকে রেজিস্ট্যান্ট হতে হবে যে কোনো ধরনের পরিবর্তনের থেকে, যেন এটির মধ্যে কোনো পরিবর্তন আসে যেন কোনো রকম প্রভাব না পড়ে উৎপাদনশীলতায়। আর 2 নম্বর হচ্ছে বাইরে থেকে যদি কোনো প্রজাতি এসে প্রবেশ করে, যেটাকে আমরা এলিয়েন স্পিসি বলি, তার প্রভাবে যেন কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এক হচ্ছে যে সমস্ত পরিবর্তনগুলি পরিবেশের মধ্যে হচ্ছে, সেই পরিবেশের পরিবর্তনের কারণে যেন কোনো প্রভাব না পড়ে। আবার তেমনি বাইরে থেকে কোনো বাহ্যিক প্রজাতি যদি প্রবেশ করে, সেই বাহ্যিক প্রজাতির প্রবেশের ফলেও যেন কোনো রকম খুব বেশি পরিবর্তন না হতে। আমরা এখনো অব্দি ঠিক সঠিকভাবে এটা জানতে পারিনি যে কিভাবে এই সমস্ত অ্যাট্রিবিউট গুলি, অর্থাৎ আমি যেমন বলছি যে উৎপাদনশীলতা হয়ে গেল বা এই সমস্ত জিনিসগুলি কিভাবে এলিয়েন স্পিসিস এর প্রতি রেজিস্ট্যান্ট আছে বা স্থিতিশীলতা, এই সমস্ত জিনিসগুলি কিভাবে ব্যাখ্যা করছে। তো সেখানে ডেভিড টিলম্যানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিনি কিছু প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবটি অনুযায়ী তিনি বলেছিলেন
যত বেশি পরিমাণ স্থিতিশীল কোনো একটি বাস্তুতন্ত্র হবে, তত ভালোভাবে সেখানে বায়োমাস তৈরি হবে। তো জৈব দিক থেকে দেখতে গেলে সেটির পরিমাণ অনেক বেশি, তাই নয় কি? দেখো, ডেভিড টিলম্যান বলেছিলেন, ডেভিড টিলম্যান কি করেছেন, ডেভিড টিলম্যান একটি নির্দিষ্ট অঞ্চলে ছিলেন। তিনি সেই নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যখন